বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। ২০৩৩ সালে শেষ হবে কাজ। উপকার পাবে রাজশাহী সহ ২৫ জেলার মানুষ। বর্গফুটে ২ টাকা বাড়ল কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। হামু উপসর্গ, আরও ৮ শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে হাসপাতালে ছুটছেন বাবা মা। শয্যা সংকট চরমে, গ্রামে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে রোগীরা ঢাকামুখী। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ। এবার বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে আগুনে দগ্ধ ১২, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এবং ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বহিরাগত যুবকের, ক্ষুব্ধ জাবি শিক্ষার্থীরা। অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত, আইনি ব্যবস্থার আশ্বাস। বাংলার সময় কিছুটা দেরিতে শুরু করায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগোলো বিএনপি সরকার। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৩৪,৪94 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন পায়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানান, ২০৩৩ সালে শেষ হবে প্রকল্পের কাজ। শুষ্ক মৌসুমে রাজশাহী অঞ্চল ও দেশের দক্ষিণ পশ্চিমে যে খরার সৃষ্টি হয়, পদ্মা ব্যারেজ হলে সেই সমস্যা দূর হবে বলে জানান মন্ত্রী। উপকৃত হবেন ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। ১৯৬০-এর দশকে রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। এর ১৫ বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেল ৫০ বছরে পানির অভাবে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে, তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৭ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন হলে উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। ৭ বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। ২০৩৩ সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রতি প্রজেক্টটা যদি ৩৫,০০০ কোটি টাকার প্রজেক্ট, ৫/৭ এক বছর ৫,০০০ কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে। এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। আশা করছি যে ৩০ বছরের যে চুক্তিটা সম্পন্ন হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে। আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। খননের মাধ্যমে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা ব্যারেজ তৈরি হলে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে আশাবাদী সংশ্লিষ্টরা। প্রতি বছর খরায় হাহাকারের গল্প সমাপ্তির আশায় মুখিয়ে আছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা ব্যারেজের মাধ্যমে নদ নদীর নাব্যতা ফেরার পাশাপাশি ভূগর্ভস্থ পানিরও ভারসাম্য রক্ষা হবে। তাদের মতে বাংলাদেশের অর্থনীতির মাইল ফলক হতে যাচ্ছে এই প্রকল্প। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় রাজবাড়ীর পাংশায় হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এর মাধ্যমে সংরক্ষণ করা যাবে বর্ষার বিপুল জলরাশি। শুষ্ক মৌসুমে পানির অভাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ বিঘ্নিত হয়। প্রতি বছরই লোকসান গুনতে হয় কৃষকদের। ব্যারেজ হলে আমূল বদলে যাবে তাদের ভাগ্য। পদ্মাতে যদি পানি ঠিক থাকে তাহলে আমার দ্বীপে পানি সমস্যা হবে না।
পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে, সবকিছু দিলেই ধরেন ভালো থাকবে আমাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু আঞ্চলিক নয়, জাতীয় অর্থনীতিরও গেম চেঞ্জার হতে যাচ্ছে এই প্রকল্প। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটা বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারব। রূপপুর পাওয়ার প্ল্যান্ট হয়েছে, তাদের কুলিং পারপাসে যে ওয়াটারটা প্রয়োজন সেই ওয়াটারটাও আমরা সাফিসিয়েন্ট পাবো। সংশ্লিষ্টরা বলছেন সমন্বিত এ পানি ব্যবস্থাপনায় গড়াই, আড়িয়াল খাঁ সহ শাখা নদীগুলোর নাব্যতা ফিরে আসবে, লবণাক্ততা রোধ করে রক্ষা করা যাবে সুন্দরবনকে। এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানির যোগানও নিরবচ্ছিন্ন হবে। এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা মনে করি যে ভালো একটা উদ্যোগ আর কি। এটা সাকসেসফুল হলে আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দাওয়া দীর্ঘদিনের, আমরা যেটা নিয়ে আন্দোলন করেছি সেটা অবশ্যই সাকসেসফুল হবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে প্রায় ২,৯০০ বিলিয়ন লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। প্রাণ ফিরে পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ প্রকল্পগুলোও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকার মধ্যে 62 থেকে 67 টাকা আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা, আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। হাম প্রসঙ্গ। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ঝরল আরও 8 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি 1615 জন। শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগী। গ্রামে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে অনেকেই ঢাকামুখী। হাম আইসোলেশন ওয়ার্ডের সামনে স্বজনদের অপেক্ষা। গ্রাম পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে ঢাকায় ছুটছেন রোগীর স্বজনরা। গত 24 ঘন্টায় কক্সবাজারের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছে 37 রোগী। 20 শয্যার বিশেষ হাম আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসা নিচ্ছেন 69 জন। এতে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ স্বজনদের। ব্যবস্থাপনার ঘাটতি দেখা যাচ্ছে, পর্যাপ্তভাবে গিয়াতে পাচ্ছি না, সেবাটা পাচ্ছি না। ওষুধ মানে আনে দেওয়ার পরও ওরা কেন দিতে পারতেছে না মেশিনের কারণে। শয্যার তুলনায় রোগী বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম পরিস্থিতির কথা জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যার অতিরিক্ত কিছু বিছানা রেখে বা এক বেডে 2-3 জন রেখে আমরা চিকিৎসা সেবা চালু রাখার প্রচেষ্টা চলমান আছে। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা চলছে 20 শিশুর। উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমরা সবসময় হামের পেশেন্ট পাচ্ছি এবং পুরো ফ্লোরটাই আমাদের সবসময় লোডই থাকতেছে। আমরা হামের পেশেন্ট পাচ্ছি, আমরা সুচিকিৎসায় চলছে এখানে। ছোট ছোট দানা দানা অবশ্যই একটা স্বাস্থ্য কেন্দ্রে নিকটস্থ ডক্টরস অথবা স্বাস্থ্য মেডিকেল তাদেরকে পরামর্শ নেওয়া যে এটা হাম কিনা কনফার্ম করে নেওয়া। এদিকে রাজশাহীতে কমতে শুরু করেছে হামের প্রাদুর্ভাব। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও বেড়েছে। রোগীর চাপ কমেছে, আমাদের শয্যা সংকট এখন নেই, কিন্তু তারপরেও আমরা সতর্কতার সাথে পুরো বিষয়টি লক্ষ্য করছি। তবে সিলেট ও কুমিল্লায় হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে রোগীদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুপুরে সোনারগাঁওয়ের জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা জানান, কাজ শেষে কর্মকর্তা কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। হঠাৎ ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে অন্তত 12 জন দগ্ধ হন। দ্রুত উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় তাদের সবার হাত, মুখ সহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বাংলার সময়ে আরও থাকছে।
পুরনো পৌরসভায় ছিল না বর্জ্য ব্যবস্থাপনা। বগুড়া সিটি কর্পোরেশন হলেও কমেনি ভোগান্তি। এখনও আবর্জনা ফেলা হয় করতোয়া নদীর পাড়ে, বাড়ছে দূষণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে প্রাথমিকভাবে বহিরাগত হিসেবে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। মুজাফফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবিতে রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের মধ্যে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পথচারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। অভিযুক্ত এ সময় দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তকে শনাক্তে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায়। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসু নেতার উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। এই ঘটনাটা যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে জানিয়েছে, তাকে আইডেন্টিফাই করা হয়েছে। এরকম ঘটনা কি ঘটার জন্য আমরা অপেক্ষা করছিলাম? আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এরকম কোনো ঘটনা ঘটবে, তারপরে আমরা আমাদের নিরাপত্তাটা পাবো। অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং তার শাস্তি নিশ্চিত করুক, যাতে কেউ এই ধরনের কাজ করার জন্য কোনো রকমের মোটিভ না পায়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা জোরদারে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করার ব্যবস্থা করবে। ঘটনার পর পুরো ক্যাম্পাসে বিরাজ করছে চরম ক্ষোভ ও উদ্বেগ। সময় সংবাদ, সাভার। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হলেও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার এখনও কোনো সমাধান হয়নি। নগরীর আবর্জনা ফেলা হয় সদর উপজেলার বাঘোপাড়ার করতোয়া নদীর পাশে। এতে আবর্জনা নদীতে চলে যাওয়ায় একদিকে পানি দূষিত হচ্ছে, অন্যদিকে নাব্যতা হারাচ্ছে। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বর্জ্য ট্রান্সফার স্টেশন পেরিয়ে মূল সড়কেও ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা। পুরো নগর যেন রূপ নিয়েছে ভাগাড়ে। 20 এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে 150 বছরের পুরনো পৌরসভায় ছিল না বর্জ্য ব্যবস্থাপনা। সিটি কর্তৃপক্ষের তথ্য মতে দীর্ঘদিন ধরে বন্ধ শহরের দুটি ডাম্পিং স্টেশন। 172টি ভ্যানে শহরের আবর্জনা সংগ্রহ করে ফেলা হয় 9টি স্থায়ী ও 7টি অস্থায়ী ট্রান্সফার স্টেশনে। সেখান থেকে অন্তত 300 মেট্রিক টন আবর্জনা যায় সদর উপজেলার বাঘোপাড়ায় করতোয়া নদীর পাশে। এতে ময়লা নদীতে যাওয়ায় পানি দূষিত হওয়ার পাশাপাশি হারাচ্ছে নাব্য। আমাদেরও সমস্যা হয়, যাত্রীদেরও সমস্যা হয়, অনেক গন্ধ দুর্গন্ধ, এদিক দিয়ে যাওয়া যায় না। যতটুকু গাড়ি প্রয়োজন অতটুকু যদি আমাদেরকে ব্যবস্থা করে দেয়, আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব। ডাস্টবিনের থেকে ময়লা নিয়ে যাবার পারে না গাড়ির অভাবে, এই কারণে তো ময়লা ফেলানোর জায়গা সময় পাই না। তবে শীঘ্রই বর্জ্য ব্যবস্থাপনা সংকট সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। পুরাতন যে জনবল, পুরাতন যে আপনার সামগ্রী, যে যন্ত্রপাতি, যে সুযোগ সুবিধা, যে অসুবিধা, সেগুলো নিয়েই কিন্তু আমরা সিটি কর্পোরেশন হিসেবে পথ চলা শুরু করছি। যখন বাজেটটা বড় আকারে পাবো, জনবল থাকবে, আমাদের গাড়ি থাকবে, আমাদের ম্যানেজমেন্ট আরো ভালো হবে, তখন আশা করি এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। 2026-2027 অর্থ বছরে বগুড়া সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 6 কোটি টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নেত্রকোনার পূর্ব ধলার জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর রেল স্টেশন পর্যন্ত রেল স্টেশন সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের উদ্যোগের কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে জারিয়া স্টেশন পরিদর্শনে এসে এসব কথা জানান তিনি। মাঠ পর্যায়ে আমরা এবার সকল ধরনের সমীক্ষা করে, এবং আমাদের এখানে জানেন যে অনেকটা জায়গা অ্যাকোয়ার করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায়
সেই ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। বাংলার সময় আরও থাকছে। 22 মে থেকে নামবে নওগাঁর আম, 2,500 কোটি টাকা বাণিজ্যের আশা। চলতি মাসেই বাজারে আসবে পাবনার চায়না 3 ও বোম্বে জাতের লিচু। ঝিনাইদহে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী। সকালে শহরের পাগলাকানায় এলাকায় খুশি খাতুনের ভাড়া বাসার গেট বাইরে থেকে লাগানো দেখেন প্রতিবেশীরা। এ সময় তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। পরে ঘরের দরজা খুলে মেঝেতে খুশির লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী। চট্টগ্রামে মরিচের গোড়া বেড়ে স্বর্ণালংকার লুটের চেষ্টার অভিযোগে নারীসহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে ফটিকছড়ি থানায় মামলা করেন দোকানের কর্মচারী। মামলায় 2 জনকে গ্রেফতার দেখানো হয়। আর কেউ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার দুপুরে ফটিকছড়িতে একটি জুয়েলারি দোকানে গহনা দেখতে যান এক নারী। এরপর সুযোগ বুঝে কর্মচারীদের মুখে মরিচের গোড়া মেরে স্বর্ণালংকার লুটের চেষ্টা করে। এ সময় হাতে নাতে তাকে ও দোকানের বাইরে থাকা সহযোগীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। রাঙ্গামাটিতে হাটে 2 বিক্রেতার গরু বিক্রির প্রায় 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে মলম পার্টি। সকালে মারিশা পশুর হাটে 61,000 টাকায় একটি গরু বিক্রি করেন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা সলিমুল্লাহ। এ সময় তার সঙ্গে এক লোক কথা বলার ছলে চোখে মলম জাতীয় কিছু লাগিয়ে দেয়। এতে সলিমুল্লাহ অচেতন হয়ে পড়লে টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। এছাড়া আরেক পশু বিক্রেতার কাছ থেকেও একই কায়দায় 1,80,000 টাকা ছিনিয়ে নেয় মলম পার্টি। দেখছেন বাংলার সময়। পদোন্নতির দাবিতে দ্বিতীয় দফায় কমপ্লিট শাটডাউন পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। তৃতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কক্ষগুলো তালাবদ্ধ দেখা যায়। পূর্ব ঘোষণা ছাড়াই ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। সেশন জটের আশঙ্কায় তারা দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতেই এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষকরা। এদিকে কোরবানি ঈদের ছুটি সামনে রেখে বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন। 22 মে থেকে নওগাঁয় শুরু হচ্ছে আম নামানো। মৌসুমের শেষ হবে 5 জুলাই। আশ্বিনা, বাড়িচার, গৌরমতি ও কাটিমন আম নামানোর মধ্য দিয়ে ফলের আকার ও মান নিয়ে আশাবাদী বাগান মালিকরা। সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে ব্যবসায়ী ও বাগান মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে জেলা প্রশাসন। অপরিপক্ক আমের বাজারজাতকরণ ঠেকাতে কঠোর নজরদারির কথা জানায় কৃষি বিভাগ। ব্যবসায়ীদের তথ্য মতে চলতি মৌসুমে এরই মধ্যে প্রায় 1,500 মেট্রিক টন আম রফতানির অর্ডার এসেছে। পাবনায় 1 সপ্তাহ পর থেকেই বাজারে উঠতে শুরু করবে লিচু। আর চলতি মাসের শেষের বাজারে আসবে চায়না 3 ও বোম্বে জাত। বাগান মালিকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো দামের আশা তাদের। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় 800 কোটি টাকা লিচু বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর পাবনায় লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 35,000 মেট্রিক টন। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প 1 কে অনুমোদন। ব্যয় ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। 2033 সালে শেষ হবে কাজ। উপকার পাবে রাজশাহী সহ 24 জেলার মানুষ। বর্গফুটে 2 টাকা বাড়ল কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম 62 থেকে 67 টাকা। ঢাকার বাইরে 57 থেকে 65 টাকা নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং হামু উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে হাসপাতালে ছুটছেন বাবা মা। শয্যা সংকট চরমে। গ্রামে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে রোগীরা ঢাকামুখী। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।